দেখো সবাই, আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাসের পদ্ধতির মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাস করতে হবে সবাই। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা সবাই জানি। আর এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কি বের করতে পারি বলতো? যদি আমরা ইলেকট্রন বিন্যাস জানা থাকে তাহলে আমরা কি বের করতে পারবো? এক নম্বর বের করতে পারবো কোয়ার্টার নম্বর, দুই নম্বর বের করতে পারবো কি গ্রুপ নম্বর। তার মানে এই দুটো জিনিস আমরা কি করতে পারি? ইলেকট্রন বিন্যাস থেকে বের করতে পারি। যদি আমাদের ইলেকট্রন জানা থাকে তাহলে আমরা কোয়ার্টার নম্বর বের করতে পারবো এবং গ্রুপ নম্বর বের করতে পারবো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাসের পদ্ধতির মূল ভিত্তি। এটা ব্যাখ্যা কিভাবে করব? এখন দেখো তোমাদের বইয়ের দিকে তাকাও, তোমাদের বইয়ে লেখা আছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন মৌল কত নম্বর পর্যায়ে আছে, মানে একটা মৌল কত নম্বর পর্যায়ে আছে এবং কত নম্বর গ্রুপে আছে, এটা আমরা কি করতে পারি? বের করতে পারি। কিসের মাধ্যমে? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। আবার যে সকল মৌলের বাইরে শক্তি স্তর, কি শক্তি স্তর? শক্তি স্তর বলতে আমরা বুঝবো, মনে করো আমি যদি হাইড্রোজেন লিখি, হাইড্রোজেন কত? 1, তাই না? হাইড্রোজেন 1 যদি হয় সেক্ষেত্রে আমি কি লিখবো? 1s1। তাহলে এর বাইরে শক্তি স্তর কত আমাদের? বাইরে শক্তি স্তর কত হবে? 1। কারণ শক্তি স্তর s, s এর আগে যে ইলেকট্রনটা কি হবে? 1। তাহলে এটা কি নম্বর হবে? হ্যাঁ, গ্রুপ নম্বর। কি নম্বর? গ্রুপ নম্বর পর্যায় নম্বর। ভালো করে দেখো, পর্যায় নম্বর। হ্যাঁ, তাহলে আমাদের সবার বাইরে যে সংখ্যা থাকবে সেটা হবে কি নম্বর? পর্যায় নম্বর। তাহলে এখানে বলা আছে যে আমরা আবার যে সকল মৌলের বাইরে প্রধান শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস একই রকম, সেই সকল মৌল একই গ্রুপে কি করে অবস্থান করে। মানে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাস, যেমন এখানে হাইড্রোজেন এখানে বাইরে কোথায়? বাইরে কি এসে বিড়াল না? 1। আবার যদি আমি লিখি হিলিয়াম, হিলিয়াম কত? তাহলে 1s2। এটা ক্ষেত্রে উল্টে দিয়ে শেষ হচ্ছে না? তাহলে বাইরে শক্তি স্তর যদি কি উভয় কি হয়? s হয়, তো উভয় কি করবে? একই অরবিটালে অবস্থান করবে। পরে দেখো পরের লেখা আছে অপরদিকে যে সকল মৌল বাইরে প্রধান শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস কি হয়? ভিন্ন রকম হয়। কি রকম? ভিন্ন রকম হয়। সেই ক্ষেত্রে কি হয়? মৌলগুলো ভিন্ন ভিন্ন গ্রুপে অবস্থান করে। তাহলে আমরা প্রথমে জানলাম যে মৌলের ইলেকট্রন বিন্যাস থেকেই আমরা কি করতে পারি? মৌলের পর্যায় নম্বর, গ্রুপ নম্বর কি করতে পারি? বের করতে পারি। তারপর ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরে শক্তি স্তরে যে কটি ইলেকট্রন অবস্থান করে তারপর ভিত্তি করে যদি সে কি হয়? একই রকম হয় তাহলে সারা একই গ্রুপে অবস্থান করবে, এবং যদি আলাদা হয় আলাদা আলাদা গ্রুপে কি করবে? অবস্থান করবে। এখন পরে দেখো যে সকল মৌল ইলেকট্রন বিন্যাসের বাইরে শক্তি স্তর, কি শক্তি স্তর? বাইরে শক্তি স্তর। এই যে আমাদের শক্তি স্তর যদি আমরা এভাবে সাজাই, এগুলোকে আমরা কক্ষপথ বা শক্তি স্তর বলবো। কি বলবো? কক্ষপথ বা শক্তি স্তর। এটা আমাদের প্রথম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। তাহলে প্রথমে যদি 1s থাকে, কয়টা কি হবে? 2s। কয়টা? 2p। তাহলে আমাদের প্রথম হচ্ছে 1s, লাস্টে কি হচ্ছে? 2p। তাহলে বাইরে শক্তি স্তর যদি কি থাকে? দেখো বই দেখো, বলছে যে যে সকল মৌল ইলেকট্রন বিন্যাসের বাইরে শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কয়টি? 1টি। মোট ইলেকট্রন সংখ্যা 1টি। সাধারণত ইলেকট্রন কি করবে? দান করবে। কি করবে? দান করে কি হয়ে যাবে? যদি কেউ ইলেকট্রন দান করে, আলাদা মনে রাখো, যদি কেউ ইলেকট্রন দান করে, কি করে? দান করে, তাহলে সে কি হবে? পজিটিভ। সে কি হবে? পজিটিভ মানে কি? ধনাত্মক। আর যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়ে যাবে? ঋণাত্মক, মাইনাস। যদি কেউ কারো কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়ে যাবে? ঋণাত্মক। আবার কেউ যদি ইলেকট্রন তার কাছে বেশি আছে কাউকে দেয়, সেটা কি হবে? ধনাত্মক হয়ে যাবে। মানে ইলেকট্রন দান করে, দেখো এখানে বলা আছে ইলেকট্রন দান করে কি করবে? যে সকল মৌল তার বাইরে শক্তি যদি একটা ইলেকট্রন অবশিষ্ট থাকে, সেই ইলেকট্রনটা কি করবে? দান করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখাবে। আবার এখানে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সোডিয়াম। কি বলতে পারি? সোডিয়ামের কত বলতো? সোডিয়ামে 11 না? তাহলে আমরা এই বিন্যাসটা করি 1s 1s2 2s 2p 6 3s 1। আচ্ছা 2 4 10 3s কি হবে? 1 3s 1। এখন দেখো তো এর বাইরে শক্তি স্তর কোনটা? s। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন আছে। তাহলে একটা ইলেকট্রন কাকে দিবে? অন্য কাউকে দান করে সে কি হবে? ধনাত্মক আয়নে, তো ধনাত্মক আয়ন হওয়ার প্রবণতা দেখাবে। তাহলে আমরা যদি বিষয় দিয়ে করি কয়টা ইলেকট্রন বলতো? একটা আছে বাইরে, সে কি করবে? দান
বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কয়টি? 7টি। কয়টি? মোট ইলেকট্রন সংখ্যা যদি কয়টা হয়? 7টা হয়। এখানে আমরা পাইলাম কয়টা? একটা। বলছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবথেকে বাইরে যদি একটা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটা সে কি করবে? অন্যকে দান করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখাবে। যেমন সোডিয়ামের ছিল 11, বাইরে একটা ছিল, সোডিয়াম পরে সে একটা কি করছে? মাইনাস করে দিছে, মানে অন্যকে দান করে দিছে। এটা হলো একটা পয়েন্ট। আরেকটা বলছে যদি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে? 7টা। যদি কয়টা ইলেকট্রন থাকে? 7টি ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে কি হবে? একটা ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক আয়নে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার কি দেখাবে? প্রবণতা দেখাবে। ক্লোরিনের কত বলো তো? ক্লোরিনটা অনুপাত কত? 17 না? তাহলে বলো দেখি তোমরা 1s 2 2s 2 2p 6 3s 2 3p 5। এখন এর জন্য খেয়াল করো, আমাদের ক্লোরিন 17। এখানে নিয়মটা কি বলছে? যদি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবথেকে বাহিরে বা শেষে কয়টা ইলেকট্রন থাকে? 7টা। কয়টা ইলেকট্রন? ভালো করে বুঝো। প্রথমটা গেছিল বাইরে কয়টা ইলেকট্রন থাকবে? একটা। কয়টা? যদি একটা ইলেকট্রন থাকে সেক্ষেত্রে ওই একটা ইলেকট্রন সে কি করবে? অন্যকে দান করে দেবে। দান করে সে কি ধনী হয়ে যাবে, মানে কি ধনাত্মক আয়নে পরিণত হবে। আবার যদি কোন কোন ইলেকট্রন বিন্যাস যদি সবচেয়ে বাহিরের দিকে কয়টা থাকে? সবথেকে বাইরের দিকে কয়টা? 7টি। কয়টি? দেখো এখানে 3s2 3p 6 ভাই তাহলে কত হচ্ছে? 2 আর 5 কত হয়? 7। যদি 7টি ইলেকট্রন থাকে তাহলে সে কি করবে? একটা ইলেকট্রন সে কি করবে? সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করে সে ঋণী হবে না ধনাত্মক হবে? তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখাবে। তাহলে দেখো এখানে বলা আছে কেন হলো বলো তো? এটা কেন হলো? এখন যদি আমি এখানে দেই হবে নরমালি এরকম আমরা কি জানি গোলটা কয়টা বলো তো? S P D এবং F। তাহলে আমরা S এর ক্ষেত্রে কয়টা লাগে? 3টা না? এর ক্ষেত্রে আমরা কয়টা? সর্বোচ্চ 6টা। তাহলে দেখো এখানে যদি আমাদের 3s2 3p5 হয় তাহলে আমাদের কয়টা ইলেকট্রন প্রয়োজন হয়? একটা ইলেকট্রন প্রয়োজন হয় না? তো কাজে সে অন্য কারো কাছ থেকে একটা ইলেকট্রন কি করবে? এই যে মনে করো যে সোডিয়াম সে কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করছে। সে কি করছে? ত্যাগ করছে। কিন্তু ক্লোরিন একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। কারণ তার কি অরবিটালটা পরিপূর্ণ নয়। কি অরবিটাল কি নয়? পরিপূর্ণ নয়। কাজে সে অন্য কারো কাছ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখাবে। তাহলে বিক্রিয়াটা আমাদের এরকম হবে Cl 17 কত হবে? 1s 2 2s 2 2p 6 3s 2 3p 6। কেমন হচ্ছে কি? কটা হচ্ছে দেখো তো? 18টা হচ্ছে না? তাহলে এই যে 18টা হওয়ার সাথে এখানে তুমি ক্লোরিন কি দিবা? মাইনাস। ক্লোরিন কি? মাইনাস। কারণ সে একটা ইলেকট্রন মানুষের কাছ থেকে কি করছে? গ্রহণ করছে। তাহলে এইভাবে যদি হয় তাহলে আমরা দেখতে পারি যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারিতে মৌলের অবস্থান, মৌলের পর্যায় নম্বর, মৌলের গ্রুপ নম্বর, এমনকি কোন ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে, কোন মৌল ইলেকট্রন ত্যাগ করবে, সবকিছু আমরা কি করতে পারি? বলতে পারি। কাজে আমরা বলতে পারি যে ইলেকট্রন বিন্যাসের হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি বা মূল ভিত্তি। কোন প্রশ্ন আছে? আমি আবার বলি দেখো, আমাদের প্রশ্নটা ছিল ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণীর মূল ভিত্তি ব্যাখ্যা করো। তাহলে আমরা বলবো যে যদি আমরা কোন মৌলের ইলেকট্রন বিন্যাস জানি, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা বুঝতে পারবো কি মৌলটি কোন পর্যায়ে আছে, মৌলটি কোন গ্রুপে আছে। এগুলো আমরা কি করতে পারবো? পর্যায় নম্বর বের করতে পারবো, গ্রুপ নম্বর বের করতে পারবো। এখন যদি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবথেকে বাইরে কয়টি ইলেকট্রন থাকে? একটি ইলেকট্রন থাকে। কয়টি ইলেকট্রন? একটি ইলেকট্রন থাকে। কাজে সে তার একটি ইলেকট্রন কি করবে? অন্যকে দান করবে বা ত্যাগ করবে। ইলেকট্রনটা কি করবে? ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখাবে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে ছিল 1s2 2s2 2p6 3s1। এই একটা ইলেকট্রন কি করবে? এই যে অন্যকে দান করবে বা ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে। আবার অপরদিকে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের যদি সবথেকে বাইরের শক্তি স্তরে কয়টা অরবিটাল থাকে? 7টি থাকে। 7টি অরবিটাল বা 7টি ইলেকট্রন যদি থাকে সেক্ষেত্রে আমরা বলবো যে এই 7টার মধ্যে থেকে সে কি করবে? আরো একটা ইলেকট্রন অন্য কারো কাছ থেকে গ্রহণ করবে। গ্রহণ করে সে কি হবে? ঋণী হবে বা ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার
প্রবণতা দেখাবে। এর থেকে বোঝা যায় মৌলের অবস্থা নির্ণয়, মৌলের পর্যায় নির্ণয়, মৌলের গ্রুপ নির্ণয়, আমরা যা কিছুই করি না কেন সবকিছুতে কি প্রয়োজন? ইলেকট্রন বিন্যাস প্রয়োজন। এজন্য আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি বা মূল